20 শতকের গোড়ার দিকে ভারতবর্ষে তীব্র অস্থিরতার পরিবেশ। সম্পদ এবং সংস্কৃতিতে সমুদ এই বিশাল ভূখণ্ডের উপর তখন ব্রিটিশদের রাজত্ব। কিন্তু নিজেদের দেশেই ভারতীয়দের মর্যাদা ছিল দ্বিতীয় শ্রেণীর নাগরিকের। শিক্ষা, চাকরি, এমনকি মৌলিক অধিকার থেকেও বঞ্চিত ছিল তারা। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই অবিচার সহ করে আসছিল, কিন্তু এক নতুন চেতনার সূচনা হচ্ছিল। প্রথম বিশ্বযুদ্ধ ভারতের উপর গভীর প্রভাব ফেলেছিল। ব্রিটিশ সাম্রাজ্যের জন্য সাহসিকতার সাথে লড়াই করেছিল ভারতীয়রা, প্রতিফলে বিনিময়ে বেশি স্বায়ত্তশাসনের আশা করেছিল। কিন্তু তাদের ত্যাগের বিনিময়ে হতাশা ছাড়া আর কিছুই মেলেনি। ছাড় দেওয়ার পরিবর্তে ব্রিটিশ সরকার আরো দমনমূলক আইন পাস করে আরো বেশি করে নাগরিক স্বাধীনতাকে শূন্য করে। এই বিশ্বাসঘাতকতা ব্যাপক ক্ষোভ এবং হতাশার জন্ম দিয়ে কৃষক, শ্রমিক, বুদ্ধিজীবী, ছাত্র, সমাজের সর্বস্তরের মানুষ পরিবর্তনের দাবি জানাতে শুরু করে। এভাবে এক বিরাট গণ আন্দোলনের সূচনা হয়, যা ব্রিটিশ শাসনের ভিত্তিকে নাড়িয়ে দেয়। নেতারা আবির্ভূত হন, যাদের কণ্ঠে প্রতিধ্বনিত হয় লক্ষ লক্ষ মানুষের আশা আকাঙ্ক্ষা। তাদের মধ্যে ছিলেন মোহনদাস করমচাঁদ গান্ধী, একজন আইনজীবী। ইনি দক্ষিণ আফ্রিকায় ভারতীয়দের অধিকারের জন্য লড়াই করার পর ভারতে ফিরে আসেন। গান্ধীজির অহিংস প্রতিরোধের বার্তা, যার মূলে ছিল প্রাচীন ভারতীয় দর্শন, তা জনগণের হৃদয়ে গভীরভাবে দাগ কাটে। 1963 সালে তিনি অসহযোগ আন্দোলন শুরু করেন, ভারতের স্বাধীনতা সংগ্রামের এক ঐতিহাসিক মুহূর্ত। এটি ছিল কর্মসূচির আহ্বান। এখানে ভারতীয়দের ব্রিটিশ সরকার এবং এর প্রতিষ্ঠানগুলিকে সহযোগিতা প্রত্যাহারের জন্য আহ্বান জানানো হয়। এই আন্দোলন ভারতের স্বাধীনতা সংগ্রামের এক অবিস্মরণীয় অধ্যায়ে পরিণত হয়, যা আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করে। 1966 সালের আগস্ট মাসে অসহযোগ আন্দোলন আনুষ্ঠানিকভাবে শুরু হয়। এটি ছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ক্রমবর্ধমান অসন্তোষ এবং 19 সালের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রত্যুত্তরে। এখানে ব্রিটিশ সৈন্যরা নিরস্ত্র ভারতীয়দের একটি শান্তিপূর্ণ সমাবেশে গুলি চালিয়ে শত শত মানুষকে হত্যা করেছিল। এই ভয়াবহ ঘটনা জাতিকে নাড়িয়ে দেয় এবং স্বাধীনতার জন্য তাদের দৃঢ় সংকল্পকে আরও জোরদার করে। গান্ধীজির অসহযোগ আহ্বান জনগণের হৃদয়ে দাগ কাটে। এটি ছিল এক নতুন পদ্ধতি। এখানে সহিংসতার আশ্রয়ে না নিয়ে প্রতিরোধ গড়ে তোলাকে ওকালতি করা হয়েছিল। এই আন্দোলনের লক্ষ্য ছিল ব্রিটিশ প্রশাসনকে তার প্রতিষ্ঠান এবং পরিষেবা বন্ধ করে অচল করে দেওয়া। এর মধ্যে ছিল সরকারি স্কুল, কলেজ, আদালত, আইনসভা এবং বিদেশি পণ্য বর্জন। এই আন্দোলন দ্রুত গোটা দেশে দাবানলের মতো ছড়িয়ে পড়ে। ধর্ম, বর্ণ, সামাজিক অবস্থান নির্বিশেষে সকল স্তরের মানুষ এই সংগ্রামে যোগ দেয়। ছাত্ররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সরকারি শিক্ষা প্রতিষ্ঠান ত্যাগ করে জাতীয় স্কুল ও কলেজ প্রতিষ্ঠা করে। আইনজীবীরা ব্রিটিশ আদালতে অনুশীলন প্রত্যাখ্যান করেন এবং সরকারি কর্মচারীরা তাদের পদত্যাগ করেন। বিদেশি পণ্য, বিশেষ করে ব্রিটিশ বস্ত্র বর্জন ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। মানুষ বিদেশি কাপড় পরাতে শুরু করে এবং স্বদেশী তথা স্বনির্ভরতার প্রতীক হিসেবে খাদি, হাতে কাটা ও হাতে বোনা কাপড়কে আলিঙ্গন করে। চরকা আন্দোলনের এক প্রতীকী চিহ্ন হয়ে ওঠে, যা স্বদেশী তথা স্বনির্ভরতার মনোভাবের প্রতিনিধিত্ব করে। অসহযোগ আন্দোলন শুধুমাত্র একটি রাজনৈতিক আন্দোলন ছিল না, এটি ছিল একটি সামাজিক ও সাংস্কৃতিক জাগরণ। এটি ভারতীয় জনগণের মধ্যে জাতীয় ঐক্য এবং আত্মসম্মান বোধের সঞ্চার করে। অসহযোগ আন্দোলনের মূলে ছিল মহাত্মা গান্ধীর সত্যাগ্রহের দর্শন। তাকে প্রায়শই সত্যবাদী শক্তি বা আত্মিক শক্তি হিসেবে অনুবাদ করা হয়। গান্ধীজি সত্য এবং অহিংসার শক্তিতে বিশ্বাসী ছিলেন। তিনি মনে করতেন যে প্রকৃত শক্তি শারীরিক শক্তিতে নয়, বরং নিজের বিশ্বাসের জন্য কষ্ট সহ্য করার সাহসে। গান্ধীজির অহিংসার বার্তা ভারতীয় মনকে গভীরভাবে প্রভাবিত করেছিল। এটি প্রাচীন ভারতীয় দর্শন, অহিংসা এবং কর্মের ধারণা। ওঠা
কাজ এবং তার ফলাফলের ধারণা থেকে অনুপ্রেরণা গ্রহণ করেছিল। গান্ধীজি বিশ্বাস করতেন যে অন্যায় ব্যবস্থাকে সহযোগিতা না করে জনগণ তার অনৈতিকতা উজাগর করতে পারে এবং পরিণামে তার পতন ঘটাতে পারে। তিনি তার অনুসারীদের শৃঙ্খলা বজায় রাখার জন্য এবং যে কোনো ধরনের সহিংসতা থেকে বীর থাকার জন্য আহ্বান জানান, এমনকি এখন তারা উস্কান্তার সম্মুখীন হন। তিনি স্বনির্ভরতার গুরুত্বের উপর জোর দেন, ভারতীয়দের ব্রিটিশ প্রপন্থা এবং প্রতিষ্ঠানের উপর তাদের নির্ভরতা ত্যাগ করার জন্য আহ্বান জানান। গান্ধীজির স্বরাজ্যের ধারণা শুধুমাত্র রাজনৈতিক স্বাধীন বন অর্থনৈতিক এবং আধ্যাত্মিক স্বাধীনতাকে সমাহিত করেছিল। গান্ধীজির অহিংস প্রতিরোধের দর্শন অসহযোগ আন্দোলনের উপর গভীর প্রভাব ফেলেছিল। এটি রাজনৈতিক স্বাধীনতার জন্য একটি সংগ্রামকে একটি নৈতিক দুর্মূল্যে পরিণত করেছিল, যা লক্ষ লক্ষ মানুষের মনকে অধিকার করেছিল এবং তাদেরকে মোহের উদ্দেশ্যে ত্যাগ স্বীকারের জন্য অনুপ্রাণিত করেছিল। চতুর্থ পর্ব, ছাত্ররা নেতৃত্বদেহ বর্জন এবং প্রতিবাদের মনোভাব। অসহযোগ আন্দোলনের ছাত্ররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তাদের একবর্ণচিত উদ্দীপনা এবং আদর্শবাদের মাধ্যমে একে আরও শক্তিশালী করে তুলেছিল। গান্ধীজি তাদের অংশগ্রহণের গুরুত্ব বুঝতে পেরেছিলেন। তিনি তাদের জাতির ভবিষ্যৎ হিসেবে দেখেছিলেন। তিনি তাদের দেশপ্রেমের অনুভূতিকে উদ্দীপ্ত করেছিলেন। তাদের সরকারি শিক্ষা প্রতিষ্ঠান বর্জন করার জন্য আহ্বান জানিয়েছিলেন। হাজার হাজার ছাত্র তার আহ্বানে সাড়া দিয়েছিল। তাদের শ্রেণীকক্ষ এবং কলেজের আরাম ত্যাগ করেছিল। তারা জাতীয় স্কুল এবং কলেজে যোগদান করেছিল, যা সারা দেশে প্রতিষ্ঠিত হয়েছিল। শিক্ষার ক্ষেত্রে স্বনির্ভরতার মনোভাবকে আলিঙ্গন করেছিল। এই প্রতিষ্ঠানগুলি প্রায়শই সীমিত সম্পদের সাথে পরিচালিত হত এবং সরকারি বিরোধিতার সম্মুখীন হতো। জাতীয়তাবাদী উত্তেজনার কেন্দ্র হয়ে ওঠে। ছাত্রদের বর্জন শুধুমাত্র ব্রিটিশ নিয়ন্ত্রিত শিক্ষা ত্যাগ করাই ছিল না, এটি ছিল প্রতিবাদের এক শক্তিশালী কর্ম। এটি স্বাধীনতার কারণে তাদের অটল প্রতিশ্রুতির প্রমাণ দিয়েছিল। এই যুবক মন, যা আদর্শ এবং পরিবর্তনের জন্য একটি জ্বলন্ত আকাঙ্ক্ষা দিয়ে পড়েছিল, আন্দোলনের সক্রিয় অংশগ্রহণকারী হয়ে ওঠে। তারা প্রতিহাস সংগঠিত করেছিল, জাতীয়তাবাদী সাহিত্য বিতরণ করেছিল এবং স্বদেশীর গুরুত্ব সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দিয়েছিল। তাদের উদ্যম এবং ত্যাগ অন্যদের সংগ্রামে যোগদানের জন্য অনুপ্রাণিত করেছিল, আন্দোলনের গতি আরও শক্তিশালী করে তুলেছিল। অসহযোগ আন্দোলনে ছাত্রদের ভূমিকা একটি জাতির ভাগ্য নির্ধারণে যুব শক্তির ক্ষমতাকে উজ্জ্বল করে তুলেছিল। পশ্চিম পূর্ব আগুন ছড়িয়ে পড়ে। শহর থেকে গ্রামে ঐক্যবদ্ধ একটি জাতি। অসহযোগ আন্দোলন, যা শহরের কেন্দ্রগুলিতে শুরু হয়েছিল, দ্রুত গ্রামাঞ্চলে ছড়িয়ে পড়ে, সমগ্র জাতিকে তার আলিঙ্গনে বন্দী করে। গান্ধীজির স্বরাজ এবং স্বনির্ভরতার বার্তা গ্রামীণ জনগোষ্ঠীর কাছে গভীরভাবে প্রতিধ্বনিত হয়েছিল, যারা দীর্ঘদিন ধরে ব্রিটিশ অর্থনৈতিক নীতির জের ভুগছিল। কৃষকরা, যারা ভারতীয় সমাজের মেরুদণ্ড গঠন করেছিল, বিশেষ করে এই আন্দোলনের প্রতি আকৃষ্ট হয়েছিল। তাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল অত্যাধিক কর এবং তারা বাধ্য হয়েছিল নগদ ফসল চাষ করতে। এর ফলে প্রায়শই খাদ্য ঘাটতি এবং ঋণগ্রস্ততা দেখা দিত। বিদেশি পণ্য বর্জন এবং খাদি গ্রহণ করার আহ্বান তাদের কাছে তীব্রভাবে প্রতিধ্বনিত হয়েছিল। ভারতের গ্রামগুলিতে গান মোবিলাইজেশনের স্থান হয়ে ওঠে। গান্ধীজির বার্তা লোকগীতি, নুক্তন নাটক এবং জনসভার মাধ্যমে ছড়িয়ে পড়ে। স্থানীয় নেতারা আবির্ভূত হন, গ্রামবাসীদের সংগঠিত করেন এবং বিদেশি কাপড়ের হোলি আয়োজন করেন। জরকা গ্রামে একটি সাধারণ দৃশ্য হয়ে ওঠে, যা স্বনির্ভরতা এবং প্রতিরোধের মনোভাবের প্রতীক। অসহযোগ আন্দোলনে কৃষক এবং গ্রামীণ সম্প্রদায়ের অংশগ্রহণ এটিকে একটি প্রখর জাতীয় আন্দোলনে পরিণত করেছিল। এটি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে তাদের সংগ্রামে ঐক্যবদ্ধ একটি বৈচিত্র্যপূর্ণ জনগোষ্ঠীর ঐক্য এবং ভবিষ্যতের আকাঙ্ক্ষার প্রমাণ দিয়েছিল।